বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আসছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন সমাধান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। মাইটোকন্ড্রিয়ার প্রোটিনের পরিমাণ কত? মাইটোকন্ড্রিয়ার প্রোটিনের পরিমাণ হচ্ছে শতকরা 73%। শতকরা 73% প্রোটিন বিদ্যমান মাইটোকন্ড্রিয়ায়। পরের প্রশ্ন, একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে কি তৈরি করে? একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে হচ্ছে কলা বা টিস্যু। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে। একাধিক নিউক্লিয়াস থাকে কিসে? একাধিক নিউক্লিয়াস থাকে হচ্ছে পেশি কোষে। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? সবুজ ফল পাকলে রঙিন হয় হচ্ছে জ্যান্থোফিলের উপস্থিতির কারণে। মনে রাখবেন, জ্যান্থোফিলের উপস্থিতির কারণে সবুজ ফল পাকলে রঙিন হয়ে যায়। সবুজ সবুজ টমেটো পাকার পর লাল কেন হয়? ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে সবুজ টমেটো পাকার পর লাল হয়ে যায়। কোষের প্রাণশক্তি কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয়। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসন অঙ্গাণু। মানুষের শরীরে কোন স্থানে ক্যান্সার মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে কি হয়? সেখানে দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়। উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ পরিবহন করে কিসের মাধ্যমে? উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ পরিবহন করে হচ্ছে জাইলেম কলার মাধ্যমে। একই উৎস থেকে সৃষ্ট একই কাজ সম্পাদনের জন্য নিবিড়ভাবে অবস্থানকারী কোষগুচ্ছকে কি বলা হয়? একই উৎস থেকে সৃষ্ট একই কাজ সম্পাদনের জন্য নিবিড়ভাবে অবস্থানকারী কোষগুচ্ছকে বলা হয় কলা বা টিস্যু। বহুকোষী উদ্ভিদে কাজের বিভিন্নতা এবং বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার? বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু দু প্রকার, যথা ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু। বিভাজনের সক্ষম বিভাজনের সক্ষম কোষ দিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়? বিভাজনের সক্ষম কোষ দিয়ে গঠিত টিস্যুকে বলা হয় ভাজক টিস্যু। পরের প্রশ্ন, সঙ্গেই থাকুন। বড় গাছ মোটা হয় কেন? বড় গাছ যেমন আম, জাম, কাঁঠাল এগুলো মোটা হয় হচ্ছে গৌণ বৃদ্ধির পরে বা গৌণ বৃদ্ধির ফলে বা সেকেন্ডারি গ্রোথের ফলে বড় গাছ মোটা হয়। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন টিস্যুকে কি বলা হয়? ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন টিস্যুকে বলা হয় স্থায়ী টিস্যু। খাদ্য উৎপাদন সঞ্চয় দৃঢ়তা প্রদান ও পরিবহন করা কিসের কাজ? খাদ্য উৎপাদন সঞ্চয় দৃঢ়তা প্রদান এবং পরিবহন করা হলো স্থায়ী টিস্যুর কাজ। টিস্যু কয় প্রকার? টিস্যু প্রধানত কয় প্রকার? টিস্যু প্রধানত হচ্ছে 3 প্রকার। টিস্যু প্রধানত 3 প্রকার, যথা সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু কত প্রকার? সরল টিস্যু হচ্ছে 3 প্রকার, যথা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। পরের প্রশ্ন, জাইলেম টিস্যু কি দিয়ে গঠিত? জাইলেম টিস্যু গঠিত হচ্ছে ট্রাকিড, ভেসেল, ট্রাকিয়া, জাইলেম, প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু দিয়ে। পাটের সোনালী আঁশকে কি বলা হয়? পাটের আঁশ বা সোনালী আঁশ কোনটিকে বলা হয়? ফ্লোয়েম প্যারেনকাইমাকে। প্রশ্নটা এভাবে আসে, কোনটি ফ্লোয়েম প্যারেনকাইমার উদাহরণ? অপশনে থাকবে পাটের আঁশ বা সোনালী আঁশ, এরকমভাবে আসবে। পরের প্রশ্ন, যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ নিঃসৃত হয় তাকে কি বলা হয়?
যে টিস্যু থেকে নানা প্রকার তরল পদার্থ নিঃসৃত হয় তাকে বলা হয় ক্ষরণকারী টিস্যু। পরের প্রশ্ন, জীববিজ্ঞানের যে শাখায় উত্তরাধিকার সূত্রে কিভাবে পিতামাতার বৈশিষ্ট্যসমূহ সন্ততিতে বর্তায় এ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বলা হয়ে থাকে। 1906 সালে জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? 1906 সালে জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে উইলিয়াম বেটসন। জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যার জনককে? জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যার জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন। নিউক্লিয়াসের ভিতর অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে কি বলা হয়? নিউক্লিয়াসের ভেতর অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমের আবিষ্কারককে? এই প্রশ্নটা কিন্তু আসে বারবার, মনে রাখবেন। ক্রোমোজোমের আবিষ্কারক হলেন স্ট্রাসবুর্গার। 1875 সালে স্ট্রাসবুর্গার ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী কে? সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী হচ্ছেন বাবা। মনে রাখবেন, সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী হলেন বাবা। জীবের বংশগতির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারকবাহককে? জীবের বংশগতির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহককে? প্রকৃত ধারক ও বাহক হচ্ছে ডিএনএ, জিন, ক্রোমোজোম। ডিএনএর পরে জিন, তারপরে হচ্ছে ক্রোমোজোম। মানবদেহে জিনের সংখ্যা কত? মানবদেহে জিনের সংখ্যা কত? প্রশ্নটা আসে বারবার। মানবদেহের জিনের সংখ্যা হচ্ছে 40,000 জিন রয়েছে মানবদেহে। পরের প্রশ্ন, কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? কৃত্রিম জিন আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা প্রথম কৃত্রিম জিন আবিষ্কার করেছিলেন। 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিনকে কি বলা হয়? 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। অতিবেগুনি রশ্মি, এক্স রে বা ক্ষতিকর রাসায়নিক পদার্থের প্রভাবে জীবের ক্রোমোজোম বা জিনের চিরস্থায়ী পরিবর্তন ঘটাকে কি বলা হয়? জীবের ক্রোমোজোম বা জিনের চিরস্থায়ী পরিবর্তনকে ঘটাকে বলা হয় মিউটেশন। নিউক্লিওটাইডের পলিমারকে কি বলা হয়? নিউক্লিওটাইডের পলিমারকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। মনে রাখবেন। 1868 সালে সর্বপ্রথম কোষে ডিএনএ আবিষ্কার করেন কে? 1868 সালে সর্বপ্রথম কোষে ডিএনএ আবিষ্কার করেন বিজ্ঞানী মিসার। 1953 সালে ডিএনএ এর ডাবল হেলিক্স আবিষ্কার করেন কে? 1953 সালে ডিএনএ এর ডাবল হেলিক্স বা আণবিক গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্লিক। 1963 সালে নোবেল পুরস্কার। 1953 সালে 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স বা আণবিক গঠন আবিষ্কার করেন কে? 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স বা আণবিক গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্লিক। এর জন্য 1963 সালে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রজননক্ষম ও বহিঃক্রোমোজোমীয় বৃত্তাকার দ্বৈত ডিএনএ অণুকে কি বলা হয়? প্রজননক্ষম ও বহিঃক্রোমোজোমীয় বৃত্তাকার দ্বৈত ডিএনএ অণুকে বলা হয় প্লাজমিড।
নাইট্রোজেন বেস কয় ধরনের? নাইট্রোজেন বেস হলো 2 ধরনের। মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলাকৌশলকে কি বলা হয়? মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলাকৌশলকে বলা হয় বায়োটেকনোলজি। প্লাজমিডকে কোনটিকে জৈব প্রযুক্তির অন্যতম হাতিয়ার হিসাবে বলা হয়? প্লাজমিডকে জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হিসাবে বলা হয়। যে এনজাইম গাঁথন বা জোড়া লাগার কাজে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডিএনএ লাইগেজ এনজাইম। যে এনজাইম গাঁথন বা জোড়া লাগার কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিএনএ লাইগেজ এনজাইম। সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করে কে? সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন হচ্ছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পালবার্গ 1972 সালে সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পালবার্গ 1972 সালে সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন। যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর নির্দিষ্ট অংশ কাটা হয় তাকে কি বলা হয়? যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট অংশ কাটা হয় তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএ অণুর নির্দিষ্ট অংশ কাটা হয় তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় প্রাণী এবং উদ্ভিদের বংশবিস্তার বিষয়ক বিজ্ঞানকে বলা হয় জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচারের উদ্দেশ্যে পরের প্রশ্ন, টিস্যু কালচারের উদ্দেশ্যে যে উদ্ভিদাংশ পৃথক করে নেওয়া হয় তাকে কি বলা হয়? টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নেওয়া হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। মেরিস্টেম কালচার কোন উদ্ভিদে করা হয়? মেরিস্টেম কালচার করা হয় টমেটো এবং শিমে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে প্রতিনিয়তই কিছু না কিছু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলি যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার চাকরির প্রস্তুতি সফল হোক। যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা, দোয়া এবং আপনার মনের আশা পূর্ণ হোক বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন, এটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।